আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, জনগণের ভেতরের পারমাণবিক শক্তিকে ফ্যাসিস্টরা ভুলে যায় বললেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন যে জনগণের ভেতরে যে পারমাণবিক শক্তি থাকে সেটি বিস্ফোরিত হলে ফ্যাসিস্টদের ময়ূরের সিংহাসন জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। এই শক্তির কথাই স্বৈরাচার ফ্যাসিস্ট ও নিপীড়নকারীরা বারবার ভুলে যায়। এরপর জানাবো, আমাদের স্মৃতিতে দীর্ঘ ৩৬ দিনের মাস জুলাই বললেন ডক্টর ইউনূস। গণমানুষের অধিকার, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী জুলাই। আমাদের স্মৃতিতে জুলাই দীর্ঘ ৩৬ দিনের মাস। জুলাই আমরা আবারও স্মরণ করি কি ভাষণ, কি শক্তি নিয়ে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল অন্যায়ের বিরুদ্ধে। এমনটাই জানিয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে ঢাবিতে শিবিরের গণজমায়েত কর্মসূচি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে আজ ছাত্র গণজমায়েত কর্মসূচি পালন করছে সংগঠনটি। এবারে জানাবো, ২০২৪-এর ৫ই অগস্ট কারফিউ ভেঙে রাজপথে জনস্রোত, বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। সরকার ঘোষিত অনির্দিষ্টকালের কারফিউ রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা এবং আগের কয়েকদিনের প্রাণঘাতী সহিংসতার মধ্যে ২০২৪ সালের ৫ই অগস্ট রাজপথে নেমে আসেন হাজার হাজার ছাত্র জনতা। এবং সর্বশেষ জানাবো, লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতের পতাকাবাহী জাহাজ, জীবিত উদ্ধার ১৪ জন নাবিক। ইয়েমেনের উপকূলে লোহিত সাগরে হামলায় ডুবে গেছে ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি ফাইজে নুরি ওয়ালিয়ে। হামলার পর জাহাজটি উল্টে গিয়ে সাগরে তলিয়ে গেছে। এতে থাকা ১৪ জন নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদাইদা বন্দর থেকে ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি হামলার মুখে পড়ে। এক পর্যায়ে এটি উল্টে গিয়ে ডুবে যায়। উদ্ধার হওয়া নাবিকদের মতো ১৩ জন ভারতীয় নাগরিক, একজন ইয়েমেনের নাগরিক ছিল বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। জনগণের ভেতরে পারমাণবিক শক্তিকে ফ্যাসিস্টরা ভুলে যায় বললেন রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী রাজনৈতিক শিল্প মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী জানিয়েছেন যে বাংলাদেশটাকে তারা এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু ৫ই অগস্ট ২০২৪ সালের এই দিনে স্বৈরাচার ফ্যাসিস্ট মুক্ত হয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে একটি অনন্য উচ্চতার দিকে নিয়ে যাওয়ার জন্য যখন চেষ্টা করছিলাম, যখন বিএনপির নেতাকর্মীদের উপর দেশের বিভিন্ন জায়গা থেকে হামলা মারধর করা হচ্ছিল, ঠিক তখনই এক ঝাঁক তরুণ আমাদেরকে ঢাল হিসেবে দাঁড়ায়। তারা তখন দাঁড়িয়ে আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করে। রুহুল কবির রিজভী আরও জানান যে বাংলাদেশটা তখন ছিল এক অন্ধকারে। এই তিমির অন্ধকার থেকে আজকের এই বিপ্লবের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসার জন্য আমাদের মহান নায়ক ছিলেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের নেতৃত্বে সেদিন বাংলাদেশ এই যুদ্ধ অবস্থা থেকে বেঁচে ফিরে বেরিয়ে এসেছিল। আর সঙ্গে ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা। তা না হলে এই বিপ্লব এতটা সহজে আসলে অর্জন করা যেত না। সেনাবাহিনী ফেস করার মতো অবস্থানে আমরাও ছিলাম। আমরাও সেনাবাহিনী ফেস করার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা আল্লাহ পাকের অশেষ রহমতে সেনাবাহিনী
জনগণের সঙ্গে থাকায় আমরা খুব সহজে এই স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনাকে আমরা তাড়াতে পেরেছিলাম। ভবিষ্যতেও কেউ যদি ফ্যাসিবাদ হয়ে ওঠে তাহলে তার দশাও হাসিনার থেকে ভয়াবহ হবে বলে জানান তিনি। জুলাই মাস সবার কাছে ৩০ দিন থাকলেও আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমাদের কাছে জুলাই মাস হচ্ছে ৩৬ দিনের, বললেন ডক্টর ইউনূস। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তারেক রহমানকে সঙ্গে নিয়ে তিনি জুলাই জাদুঘর উদ্বোধন করেছেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ করে বিএনপি সরকার। অনেকেই বলাবলি করছে যে ইউনূস সরকারকে নাকি রাষ্ট্রপতি বানাবেন তারেক রহমান। মূলত ইউনূস সরকারকে নিয়ে যে রাজনীতি হয়েছিল সেই রাজনীতিতে বিএনপি জিতে গেছে, অর্থাৎ এবার সরকারে নাকি জামাতকে হারানো হয়েছে জোর করে। আর ডক্টর ইউনূস বিএনপিকে জিতিয়ে দিয়েছেন। মূলত এ কারণে হয়তো ডক্টর ইউনূসকে এবার সরকার হয়তো রাষ্ট্রপতি বানাতে পারেন এমন একটি কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আসলে ডক্টর ইউনূস এমন কার্যক্রমের কারণে সবাই আসলে বলাবলি করছে যে হয়তো এবার ডক্টর ইউনূসকে সেই বিএনপির কাঙ্ক্ষিত রাষ্ট্রপতির পদটি উপহার দিবে। এ কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান ডক্টর ইউনূসের সঙ্গে আবারও সখ্যতা বাড়িয়েছে। ৫ই আগস্টে আগে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ডে গিয়েছিলেন গত বছর, তখন তিনি হয়তো ডক্টর ইউনূস আর তারেক রহমান একটি ডিল করেছেন, যে ডিলের মাধ্যমে ডক্টর ইউনূস বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে এমনই অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। অবস্থায় বলা যাচ্ছে না যে ডক্টর ইউনূসও হতে পারেন আগামীর বাংলাদেশের রাষ্ট্রপতি। ঢাবিতে শিবিরের গণজমায়েত কর্মসূচি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে ৫ই আগস্ট ছাত্র গণজমায়েত কর্মসূচি পালন করছে সংগঠনটি। তারা জানিয়েছে যে সারা দেশ জুড়ে আমাদের নেতাকর্মীদের উপর বিএনপি সন্ত্রাসীরা যে আক্রমণ চালিয়েছে তার প্রতিবাদে আমাদের এই গণজমায়েত কর্মসূচি পালিত হবে। শিবিরের নেতাকর্মীরা গতকাল রাতে তারা রাজধানী ঢাকায় বিশাল বিক্ষোভ মিছিল করেছিল। আইসিইউতে ঢুকে জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালায় বিএনপির সন্ত্রাসীরা। এই ঘটনায় সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান উত্তপ্ত হয়ে উঠেছে। অবস্থায় নতুন করে গণজমায়েতের ডাক দেয়া হয়েছে। তবে বিএনপি ও জামাতের মধ্যে হঠাৎ করে এই ধরনের যে সংঘর্ষের ঘটনাগুলো ঘটছে সেগুলো আদতে কোনো নাটক কিনা এটি নিয়েও প্রশ্ন উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই বলাবলি করছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্যই বিএনপি ও জামাত আসলে তারা মাঠে নামার জন্য এই ধরনের অজুহাত খুঁজছিল। এই ধরনের অজুহাত খুলে তারা এখন মাঠে সক্রিয় অবস্থায় রয়েছে, যাতে করে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চায় তাহলে যেন তাদেরকে সহজেই প্রতিহত করা যায়। এই ধরনের কার্যক্রম চালানোর জন্য বিএনপির এবং জামাতের নেতৃত্ববৃন্দরা তারা মূলত এই ধরনের ঘটনা ঘটিয়েছে এমন কথা শোনা গেছে। তবে বিষয়টি সবার জন্য অন্য লেভেলের চলে গেছে, কারণ এটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না যে পরিস্থিতি কোন দিকে যাবে। ২০২৪ সালের ৫ই আগস্ট কারফিউ ভেঙে রাজপথে জনস্রোত বদলে যায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। কারফিউ ভেঙে রাজপথে জনস্রোত বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে। ৫ই আগস্টের আগে কয়েকদিন দিন জুড়ে দেশজুড়ে সহিংসতা ও প্রাণঘাতীর ঘটনা ঘটলেও যখন ৫ই আগস্ট শুরু হয়েছে তখন কিন্তু দেশজুড়ে আবার এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য চলে যায়। নতুন করে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির ঘটনা ঘটে। এই ঘটনায় সবাই আসলে খুব বেশি আতঙ্কিত হয়ে পড়ে। অবস্থায় নতুন করে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। অবস্থায় সবাইকে খুব সতর্কতার সহিত কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য বলা হচ্ছিল, কারণ দেখা যাচ্ছিল যে বিষয়গুলো সবকিছু অন্যদিকে চলে যাচ্ছে। শেখ হাসিনার নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা জরুরি তৎপরতা চালায় এবং তারা পুরো রাস্তাঘাট সবকিছুতে তারা
নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর ফলে সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে আর কোনোভাবেই কোনো কিছু করতে পারছিল না, কোনোভাবেই আসলে তারা এগিয়ে যেতে পারছিল না। অবশেষে তারা মূলত সবকিছুকে শেখ হাসিনার প্রতিটি কার্যক্রমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা তারা আসলে এগিয়ে যেতে সক্ষম হয়। অবস্থায় শিক্ষার্থীদের আসলে ধন্যবাদ দিতে হয়, কারণ তারা সেদিন যদি ওই স্বৈরাচারী ফ্যাসিস্টদের মোকাবেলা করে রাজপথে না নামতো, তাহলে আজকে হয়তো ফ্যাসিবাদের কারণে নতুন করে দেশের অভ্যন্তরে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতো, আর সেখান থেকে বাংলাদেশকে বাঁচানো হয়তোবা কঠিন কিছু হয়ে যেত। সেটি থেকেই শিক্ষার্থীরা বাংলাদেশকে রক্ষা করতে পেরেছিল, সেটাই তাদের কাছে বড় পাওয়া।